শুনছেন মিডনাইট টেলস উইথ শুভ। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমাদের পরবর্তী পর্বে। আপনারা শুনছিলেন পিশাচ তন্ত্র। এটা আমাদের দ্বিতীয় এপিসোডের দ্বিতীয় পর্ব। আর যারা প্রথম পর্বের গল্পটি এখনো শোনেননি তারা শুনে আসতে পারেন ওপরের আই বাটনে ক্লিক করে। আমরা লিংক ডেসক্রিপশন বক্সেও শেয়ার করে দিচ্ছি। প্রথম পর্বটি আমি একবার রিপিট করে দিচ্ছি। দীর্ঘদিন কর্মব্যস্ততার চাপের পর অবশেষে ছুটি মঞ্জুর হলো সায়নের। সেই সুবাদে উত্তরবঙ্গের এক নির্জন পাহাড়ে তারই অফিসের এক বন্ধুর পরামর্শে ছুটি কাটাতে গেল সায়ন। সেখানে হোমস্টেতে হঠাৎ করেই মোহিত বাবুর সাথে তার সাক্ষাৎ হলো। মোহিত বাবু জীবনের ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা সায়নকে বলতে লাগলো। একদিন সকালে এক জটাধারী সাধু অমাবস্যার পুজোর জন্য মোহিত বাবুর কাছে টাকা চাইতে এলো। মোহিত বাবু দিতে রাজি না হওয়ায় সাধু তাকে গালাগাল করল। মোহিত বাবু রেগে গিয়ে তার পোষা ডোবারম্যান ডাকুকে সাধুর কাছে লেলিয়ে দিলেন। সাধু চলে যাওয়ার সময় মোহিত বাবুকে অভিশাপ দিয়ে গেলেন যে পিশাচ তার কোনো ক্ষতি করবে। এই ঘটনার 4 দিন পর সেই সাধুর ব্যাপারটা ততদিন আমার মন থেকে উদাহ হয়ে গেছে। সেদিন বাগবাজারে আমাদের এক সহকর্মীর নাতির অন্নপ্রাশনে আমাদের নিমন্ত্রণ ছিল। ওখান থেকে খেয়ে দিয়ে যখন শ্যামনগর পৌঁছলাম, রাত তখন 11:15। আমাদের বাড়িটা স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। স্টেশনের কাছে গ্যারেজে আমার সাইকেলটা রাখা ছিল। জনহীন রাস্তায় সাইকেল চালিয়ে আসতে এমনিতেই আমার কোনো অসুবিধা হচ্ছিল না, কারণ সেই পথ আমার কাছে নিজের হাতের তালুর মতো চেনা। কিন্তু অন্ধকারটা সেদিন বড় বেশি ছিল। সাইকেল চালাতে চালাতে আকাশের দিকে মুখ তুলে চেয়ে দেখলাম চাঁদের দেখা নেই। মনে পড়ে গেল ওই বেটা সাধুর হিসেব অনুযায়ী আজ তো অমাবস্যা। পাড়ার রাস্তায় ঢুকছি, এত রাতে রাস্তায় কোনো লোকজন নেই। আর কয়েকটা বাড়িও পরেই আমাদের বাড়ি। ঠিক তখনই খেয়াল করলাম রাস্তার একটা জায়গায় সরু একটা ধোঁয়া উঠছে, খুব ঘন ধোঁয়া। ভেজা খড় বা নারকেলের ছোবড়া জ্বালালে যেরকম হয়, অনেকটা সেরকম। সাইকেল থামালাম। এখানে ধোঁয়া কেন? প্রথম ভাবলাম কেউ হয়তো সিগারেট খেয়ে জ্বলন্ত টুকরোটা ফেলে দিয়ে গেছে, কিন্তু দেখলাম কোনো আগুন টাগুন দেখা যাচ্ছে না। তাছাড়া সিগারেটের ধোঁয়া এত ঘন হয় না। তাহলে কি রাস্তার নিচে পাইপে কোনো গ্যাস জমেছে? সেটাই কি বেরিয়ে আসছে কোনো ফাটল দিয়ে? রাস্তার আলোটা হাত 10 দূরে থাকায় তেমন স্পষ্টভাবে কিছু দেখতেও পাচ্ছিলাম না। রাত হয়ে যাওয়ায় আশেপাশে বাড়িগুলো আলো নিভে গেছে। সাইকেলে বসেই যতটা সম্ভব ঝুঁকে ভালো করে দেখার চেষ্টা করলাম। ধোঁয়াটা ডাইনি বাইয়ে দোল খেতে খেতে উপরের দিকে উঠতে লাগলো। তার আয়তন বাড়তে থাকলো। দেখতে দেখতে সেটা একটা মানুষের শরীরের মতো হতে লাগলো। মাথা, ঘাড়, কাঁধ সব স্পষ্ট হয়ে উঠতে লাগলো। আমার তখন যাকে বলে স্পাউলমেন্ট দশা। এমন দৃশ্য জীবনে দেখিনি। দেখলাম সেই ধোয়া মূর্তিটার মাথার অংশে চোখ, নাক, মুখ ফুটে উঠেছে। বিভৎস সে মুখ, তাকিয়ে থাকা যায় না। চোখের কোটর দুটোতে যেন আত্মিকালের অন্ধকার জমাট বেঁধে আছে, কিন্তু সেই অন্ধকারের ভেতর থেকেই সে আমাকে দেখছে। মুখটা হা করা, আর সেই হায়ের ভেতর থেকে উকি দিচ্ছে সূচের মতো অসংখ্য দাঁত। বাইরে জমাট অন্ধকার। দূরের গ্রামগুলোতে তখন শুধু
কিছু ছড়ানো ছেটানো আলোর বিন্দু দেখা যাচ্ছিল, ঠিক যেন স্থির হয়ে থাকা জোনাকির আলো। আর বারান্দার আশেপাশে উড়ন্ত জোনাকিদের অস্থির আলো। ঝিঝির ডানার একটানা আওয়াজ দুপুরে শুনেছিল সায়ন। এখন সেই আওয়াজ আরো জোরালো হয়েছে। এই অঞ্চলে যে 24 ঘন্টার মধ্যে গড়ে 14 ঘন্টা পাওয়ার কাট থাকে, সেটা সায়ন এই হোমস্টের কেয়ারটেকার হরির কাছ থেকেই দুপুরে জেনেছে। এই বাড়িটাতে জেনারেটর বা ইনভার্টার নেই, সেটাও হরি জানিয়েছিল। হরি পাহাড়ি উপজাতির মানুষ। এরা সাধারণত নিজেদের মাতৃভাষা অথবা হিন্দিতে কথা বলে, একটু আধটু বাংলাও বলতে পারে। একটা লণ্ঠন জেলে এনে টেবিলে রেখে ভাঙা ভাঙা বাংলা উচ্চারণে পড়ল, স্যার, এখন কি একবার চা পেবেন? তাহলে বানাইতে বলি। না না, ওসব কিছু নয়, একটু টায়ার্ড লাগছে আর কি। পরের দিন সকালে আমাদের বাড়ির কাজের মেয়ে মিলি এটো বাসন কোচন আসতে বাড়ির পেছনে উঠোনে পা রেখে ও মাগো বলে চিৎকার করে উঠল। সোমা তখন রান্নাঘরে ছিল আর আমি বেডরুমে। দুজনেই সেই চিৎকার শুনে দৌড়ে গেলাম। গিয়ে দেখি মেলি উঠোনে বসে ঠক ঠক করে কাঁপছে। এটো বাসন কোসনগুলো মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। ওর থেকে হাত দশেক তফাতে সিমেন্ট বাঁধানো উঠোনের মাঝখানে পড়ে আছে ডাকু। গলার নলিটা ছেঁড়া। ওর শরীরের অনেকটা অংশ যেন কোনো বুনো জানোয়ার খেয়ে গেছে। উঠানের এদিকে ওদিকে জমাট বাঁধা রক্ত, আর ডাকুর শরীরের ছেঁড়া করা টুকরো ছড়িয়ে আছে। বাবা গো বলে চিৎকার করে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল সোমা। দিশা আমাদের একমাত্র মেয়ে, দিন কয়েকের জন্য বাপের বাড়ি এসেছিল। আমাদের একমাত্র নাতি, তাতাইকে নিয়ে। চেঁচামেচি শুনে বেডরুম থেকে ছুটে এসে ভয়ানক দৃশ্য দেখে বমি করতে শুরু করলো। জ্ঞান ফেরার পর একটু সুস্থ হতে সোমা বলল, এসব ঘোর অমঙ্গলের সংকেত। ততক্ষণে আমি মিউনিসিপ্যালিটির অফিসে খবর দিয়ে দিয়েছি। ওরা লোক পাঠিয়ে ডাকুর বডিটা সরিয়ে উঠোনটা ধুয়ে দিয়ে গেছে। বিছানায় আজ শোয়ার সময় তখনও থেকে থেকে কেঁপে উঠছে। 3 মাস বয়স থেকে ডাকু আমাদের পরিবারের সদস্য ছিল। দিশা আর তাতাইকে ভীষণ ভালোবাসত, সোমাকেও, আর আমাকে তো বটেই। আমার দিকে চেয়ে সোমা বলল, সব তোমার দোষ। সেদিন ওই সাধু বাবাকে অপমান করেছিলে, ডাকুকে নেলিয়ে দিয়েছিলে, এগুলো তারই ফল। তোমার জন্যই বেচারা ডাকুর এমন দশা হলো। ডাকুটা এইভাবে চলে গেল, আমি ভাবতেও পারছি না। এরপর আরো ভয়ানক কি কি যে হবে কে জানে। আমার তো এখনো বুক কাঁপছে। আমি চুপ করে রইলাম। ডাকুর এরকম ভয়ঙ্কর মৃত্যুতে আপনার কোনো কষ্ট হয়নি? সায়ন জিজ্ঞেস করল। মোহিতবাবু সায়নের প্রশ্নের জবাব না দিয়ে বলে যেতে লাগলেন, তাতাই তখনও ঘুম থেকে ওঠেনি। দিশা নিজের ঘরে চলে গেল। তারপরেই ওর ঘর থেকে চিৎকার শোনা গেল, ও বাবা, ও মা, শিগগিরই এসো, তাতাই কেমন যেন করছে। ওর ঘরে ঢুকে দেখলাম 2 বছরের তাতাইয়ের শরীরটা ধনুকের মতো বেঁকে গেছে, আর ওর মুখের কষ বেয়ে ফেনা বেরিয়ে আসছে। দিশা বলল, জ্বরে তো তাতাইয়ের গা পুড়ে যাচ্ছে। এ কি হলো বাবা? আমার তাতাই হঠাৎ করে এ কি হলো? একটু আগেও তো দিব্যি ঘুমোচ্ছিল। দিশা ডাক ছেড়ে কাঁদতে শুরু করলো। সোমা তাড়াতাড়ি ডক্টর বসুকে ফোন করতে গেল, কিন্তু ওনার ফোন করার আগেই তাতাই হঠাৎ করেই আবার আগের মতো হয়ে গেল। ওর গায়ে জ্বর নেই, মুখে ফেনাও নেই। বিছানায় শুয়ে স্লিংয়ের দিকে আঙুল তুলে বলতে লাগলো, ওটা কে গো? ওটা কে? দিশা ওকে জিজ্ঞেস করলো, কোনটা কে? সিলিন্ডার কাকে দেখছিস তুই? ওটা তো ফ্যান। ও বলল, না ফ্যান না,
ওই যে ঘুরে বেড়াচ্ছে। আঙুল তুলে সিলিং এর এদিকে ওদিকে দেখাতে লাগলো আর বলতে লাগলো, ওই যে ওইটা কে গো? ওইটা কে গো? সিলিং এর থেকে দেখলাম কিছুই নেই। দিশা কেঁদে উঠলো, বলল, না না তাতাই ভুলভাল ভুগছে, শিগগিরই ডাক্তার কাকাকে ফোন করো। ডক্টর বসু যখন এলেন তাতাই সম্পূর্ণ স্বাভাবিক, বিছানায় বসে খেলা করছে। উনি তাতাইকে ভালো করে পরীক্ষা করে বললেন, সবকিছু তো নর্মালি আছে দেখছি, আপনারা যেমন বললেন তেমন কোনো লক্ষণ তো দেখছি না, স্ট্রেঞ্জ। ডক্টর বসু বিদায় নেবার পর সোমা বলল, ও ডাক্তার কিছু করতে পারবে না, এটা সাধারণ রোগ ব্যাধির ব্যাপার নয়। আমি তারিণী কাকাকে ফোন করছি, একটা শান্তি সস্তায়ন করাতে হবে, এছাড়া যে আর কোনো উপায় নেই। আমি চুপ করে থেকে মত দিলাম। সোমা তখনই তারিণী কাকাকে ফোন করে সবকিছু খুলে বলল। সব শুনে উনি বললেন যে পুজো আর যজ্ঞের সমস্ত সরঞ্জাম সঙ্গে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে পৌঁছে যাবেন। শুনছিলেন পিশাচ তন্ত্র, আমাদের দ্বিতীয় এপিসোডের দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি আমরা আপনাদের কাছে তৃতীয় পর্বটি নিয়ে উপস্থিত হব। ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার দেখা হচ্ছে পিশাচতন্ত্রের শেষ এপিসোড নিয়ে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।